আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্ট স্কুল অফ দ্য ডেতে সকলকে আমন্ত্রণ। এমবাপ্পের গোলটা দেখেছেন, লং রেঞ্জের একটা জোরালো কিকে এমবাপ্পে গোলটা দিয়েছেন। এই বিশ্বকাপে এখন পর্যন্ত লং রেঞ্জের গোল হয়েছে সর্বমোট ১৯টা, অর্থাৎ পেনাল্টি এরিয়ার বাইরে থেকে সর্বমোট ১৯টা গোল হয়েছে। আপনি জানলে অবাক হবেন, গত বিশ্বকাপে পুরো বিশ্বকাপ জুড়ে লং রেঞ্জের বা পেনাল্টি এরিয়ার বাইরে থেকে গোল হয়েছিল মাত্র ১২টা। ২০১৮ বিশ্বকাপে লং রেঞ্জের বা পেনাল্টি এরিয়ার বাইরে থেকে গোল হয়েছিল মাত্র ১৫টা। সেখানে এই বিশ্বকাপে এখনো প্রথম রাউন্ডের খেলা শেষ হয়নি, অলরেডি এমবাপ্পের এই গোল সহ ১৯টা গোল হয়ে গেছে। এই ভিডিওটা করা পর্যন্ত সংখ্যাটা আরো বাড়তে পারে। এর পেছনে অন্যতম বড় কারণ কিন্তু এই ট্রায়ন দ্য বল। এই ট্রায়ন দ্য বলের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকেই বিজ্ঞানীরা বলছেন যে লং রেঞ্জের কিংবা পেনাল্টি এরিয়ার বাইরে থেকে এত গোল হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ। এক্ষেত্রে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে এর যে অ্যারোডাইনামিক ডিজাইনটা রয়েছে, সেই অ্যারোডাইনামিক ডিজাইনটাতে একটা বিশেষ ধরনের স্টিচ ব্যবহার করা হচ্ছে, যে স্টিচটাকে বলা হচ্ছে ডিপ সিম স্টিচ। এবং এই স্টিচটা মূলত আসলে বাতাসে বলের স্থায়িত্বটাকে অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দিচ্ছে। এটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক সেই সঙ্গে অনেক জোরালো শটের পর এই বলটা আলটিমেটলি এত দ্রুত গতিতে গোলকিপারকে ভেদ করে চলে যায় এবং ডিপ করে, যেটা গোলকিপারের জন্য অনেক বেশি মাত্রায় কনফিউশন ক্রিয়েট করছে। এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতে চাই, তাহলে মহাকাশ বিজ্ঞানীরা এবং ফুটবল বিজ্ঞানী যারা আছেন তারা কিন্তু এই ব্যাপারটা ডিকোড করেছেন। লং রেঞ্জের শটের ক্ষেত্রে এই বলটার আচরণ অন্য যে কোনো বিশ্বকাপের বলের চাইতেও আলাদা। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর প্যানেল ডিজাইন এবং ড্র্যাগ ক্রাইসিস, যেখানে খুব সর্বনিম্ন প্যানেল সংখ্যা ব্যবহার করা হয়েছে এই বলটাতে। এটাই বিশ্বকাপের ইতিহাসে প্রথম বল যা মাত্র 4টা প্যানেল দিয়ে তৈরি, যেখানে ২০২২ সালের বলটাতে 20টা প্যানেল ছিল। এবং এই বলটা লো স্পিড ড্র্যাগ ক্রাইসিস তৈরি করে। বিজ্ঞানীদের পরীক্ষায় দেখা গেছে ট্রায়নটা মাত্র ২৭ মাইল প্রতি ঘন্টা গতিতে পৌঁছালেই তার ড্র্যাগ ক্রাইসিস, যেটা আসলে বাতাসের বাধা হঠাৎ কমে যাওয়ার যে স্তর, সেটাকে ছুঁয়ে ফেলে। এর আগে যে আল রিহিলা বা ব্রাজুকা যে বলগুলো ছিল, তার গতিসীমা ছিল ৩১ থেকে ৪০ মাইল, সেখানে এই বলটা মাত্র ২৭ মাইল প্রতি ঘন্টায় গেলেই কিন্তু ড্র্যাগ ক্রাইসিসটা অতিক্রম করে ফেলে। এর অর্থটা দ্বারা সাধারণ দূরপাল্লার শট নেয়ার সঙ্গে সঙ্গেই বলটি খুব দ্রুত গতিতে বাতাসে এবং তারপর গতিপথের আচরণটা পরিবর্তন করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টার্বুলেন্ট ড্র্যাগ, অর্থাৎ দূরত্বটা কমে যাওয়া। উইন্ড টানেল সিমুলেশন অনুযায়ী ট্রায়নটা বলটা বাতাসে প্রচন্ড গতিতে ভাসার সময় সাধারণ বলের চাইতে বাতাসে কিছুটা বেশি ড্র্যাগ অনুভব করে, যার ফলাফল যেটা অতিরিক্ত ড্র্যাগের কারণে খুব দূর থেকে নেওয়া কিকগুলো খেলোয়াড়দের এক্সপেকটেশনের চাইতে কয়েক মিটার আগে নিচে ড্রপ বা ডিপ করে ফেলে। তবে লং পাস বা দূরপাল্লা শটের ক্ষেত্রে এই বলটা আসলে ২০১০ সালের কুখ্যাত যে জাবুলানি বল ছিল তার সঙ্গে একটু বেমিল আছে। জাবুলানি বলটার উপরিভাগ অতিরিক্ত মসৃণ হওয়াতে বাতাসে সেটা অদ্ভুতভাবে কাঁপতো, কিন্তু ট্রায়ন্ডার প্যানেলগুলোর যে গভীর সেলাই কিংবা ডিপ সিমস বলছি আমি, এবং এটার সঙ্গে যে মাইক্রো টেক্সচার ব্যবহার করা হয়েছে, তাতেই কিন্তু আলটিমেটলি বলটা অনেক বেশি সোজা এবং স্থিতিশীল পথে উঠছে। তবে একটা সমস্যা হচ্ছে যে বলটার উপরিভাগ অমসৃণ হয়, এটা শট নেওয়ার পর এক্সপেক্টেড টাইমের চাইতে অনেক বেশি গতি দিয়ে গোল লাইনের দিকে ধেয়ে আসে, যে কারণে গোলরক্ষকটা বলটির যে তীব্র লিনিয়ার ফোর্স আছে এবং হঠাৎ করে যে একটা সাডেন ডিপ আছে, সেটার কারণে পরাস্ত হচ্ছেন, যেটা দূরপাল্লার গোলের সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা কিন্তু তেমনটাই বের করেছেন। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। এই পুরো বিষয়টা কিন্তু আসলে মূলত ফুটবল বিজ্ঞানী এবং মহাকাশ বিজ্ঞানীরা তাদের যৌথ অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু এই ট্রায়নটা বলের বিষয়বস্তুটা উঠে এসেছে। এবারে এইখানে টেকনিক্যাল ট্যাকটিক্যাল জায়গা থেকে আরেকটা বিষয় বলা যায় বলের জায়গার বাইরে, সেটা হচ্ছে যে যে সমস্ত টিমরা আসলে লো ব্লকে খেলছেন, বিশেষ করে পেনাল্টি এরিয়ার ভেতরে রক্ষণটাকে অনেক জমাট রাখার চেষ্টা করছেন, ম্যাক্সিমাম টিমগুলো এবার চাচ্ছে তার এগেইনস্টে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে যে একটা স্পেস তৈরি হচ্ছে, একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে, ওই জায়গা থেকে শটে চলে যেতে। কারণ পেনাল্টি এরিয়ার ভেতরে গিয়ে ড্রিবলিং করা বা 1-to-1 না, ওই জায়গাটার রিস্ক আসলে টিমগুলো নিতে চাচ্ছে না, যে কারণে দূরপাল্লার শটের দিকে যেহেতু বলার একটা অ্যাডভান্টেজ আছে, প্লেয়াররা কিন্তু সেদিকে ছুটছে বা টিমগুলো সেদিকে ছুটছে। আরেকটা বিষয় আমি খুব গুরুত্বপূর্ণ বলবো, সেটা হচ্ছে আলটিমেটলি যে সমস্ত টিম হাই প্রেসিং করছে, হাই প্রেসিং করার পরে এরপরে যখন অপোনেন্ট যখন বলটা পাচ্ছে এবং ট্রানজিশনাল প্লেটা হচ্ছে, ওই ট্রানজিশনাল প্লেটার সময় টিমগুলো কিন্তু অনেকাংশে চাচ্ছে যে অপোনেন্ট যখন পিছন দিক থেকে দৌড়ে আসছে তাদের হার্ড ট্যাকেলের শিকার হওয়ার আগেই আলটিমেটলি শটে চলে যাওয়া এবং দূরপাল্লার শটে। আমরা লিওনেল মেসির কথা যদি বলি, যে লিওনেল মেসি বিশেষ করে যে ধরনের ডিফেন্সিভ ডিলেমা তৈরি করে অপোনেন্ট তাকে চার্জ করার আগেই তিনি শটে চলে গিয়েছিলেন, যেটা আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম, অনেকটা
ম্যাক্সিমাম টিমকেই কিন্তু আমরা এই জায়গাটা দেখছি। ইভেন এমবাপ্পের আমরা যদি প্রথম ম্যাচে চিন্তা করি, এমবাপ্পের প্রথম ম্যাচেও কিন্তু এরকম একটা ব্যাপারই ঘটেছিল যে আলটিমেটলি যেহেতু হাই প্রেসিং ছিল, ওই হাই প্রেসিং এর জায়গাটাতে এমবাপ্পে দেরি করেন নাই, এমবাপ্পে কিন্তু কিকে চলে গেছেন, সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা হচ্ছে এখনকার গোলকিপাররা কিন্তু অনেক বেশি মাত্রায় বিল্ড আপ প্লের দিকে থাকে, মানে গোলকিপাররা কিন্তু বিল্ড আপ করে, ইনিশিয়াল স্টার্টটা গোলকিপারদেরকে দ্বারা শুরু হয়। সো আলটিমেটলি গোলকিপাররা অনেক বেশি মাত্রায় সামনে দাঁড়ায়, মানে আগের মতো আগে যেরকম দেখা যেত ট্রেডিশনালি গোলকিপাররা অনেকটা গোল লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন, এখন গোলকিপাররা বিল্ড আপে থাকে যেহেতু তাদের পজিশনটারও পরিবর্তন হয়েছে। সো আলটিমেটলি হঠাৎ করে যখন লং রেঞ্জের এরকম দূরপাল্লার শট আসছে এবং বলের গতিপথের জায়গাটা এবং বলের গতিটা যেভাবে আলটিমেটলি বেড়ে যাচ্ছে, আরেকটা বিষয় সেটা হচ্ছে বলের রোটেশনাল ফোর্সটাও কিন্তু বাড়ে। আমি যদি ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা দিয়েছিলেন, যেটা 101 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে যে গোলটা দিয়েছিলেন, সেটার ঘূর্ণন বা রোটেশনাল ফোর্সটা ছিল 3.9 আরপিএম। এই বলটার রোটেশনাল ফোর্সের কথার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি হয়তো মিস করে গিয়েছিলাম, আবারও সেটা আপনাদেরকে বললাম এবার। সো এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট যে আলটিমেটলি গোলকিপার যেহেতু দাঁড়াচ্ছেন এমন একটা পজিশনে, যেহেতু বিল্ড আপ করতে হচ্ছে, তো বলটা যখন প্রচন্ড দ্রুত গতিতে চলে আসছে এবং প্রচন্ড দ্রুত গতিতে চলে আসার ফলে গোলকিপার বলের ওই স্পিডটা মিস করছেন এবং সেই সঙ্গে ডিপ করছে বল অনেক আর্লি, সেটাও মিস করে ফেলছেন। সো এটা একটা আনএক্সপেক্টেড কাইন্ড অফ সিনারিও তৈরি করছে ফর দ্য গোলকিপার্স। সো আমার কাছে এটা আরেকটা কারণ মনে হয় যে আলটিমেটলি গোলকিপারদের পজিশন একটা ব্যাপার হতে পারে। সো সবকিছু মিলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে যে ট্রায়নটা যে বলটা বিগত কয়েকটা বিশ্বকাপে আমরা দেখেছিলাম যে লং রেঞ্জের গোল খুব বেশি হয় নাই, যে পরিসংখ্যানটা আমি দিলাম যে অলরেডি এই ভিডিওটা যতক্ষণ আমরা করছি অলরেডি 19টা গোল হয়ে গেছে লং রেঞ্জের। তার মানে কিন্তু আপনি বুঝতে পারছেন যে লং রেঞ্জের গোল বা পেনাল্টির বাইরের গোল এই বিশ্বকাপে অনেক বেশি মাত্রায় বাড়তে যাচ্ছে বিকজ অফ দিস বল ট্রায়নটা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।